ভারতে কঠোর নিরাপত্তার মধ্যে মুম্বাই সন্ত্রাসী হামলায় দোষী সাব্যস্ত ইয়াকুব মেননের মৃত্যুদণ্ড কার্যকর, স্বস্তি প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা। ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি যোদ্ধাদের লক্ষ্য করে তুরস্কের বিমান হামলা জোরদার, একে কৌশলগত ভুল বলে উল্লেখ করেছে তেহরান। পশ্চিম তীরে আরও ৩০০ বসতি নির্মাণ করতে ইসরায়েলের চূড়ান্ত অনুমোদন, ফিলিস্তিনের সঙ্গে সঙ্গে বিশ্ব সম্প্রদায়ের নিন্দা। এবং মোল্লা ওমরের মৃত্যুর খবর প্রকাশ হওয়ায় বাধার মুখে পড়বে আফগানিস্তান ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা, অভিমত বিশ্লেষকদের। আন্তর্জাতিক সময় আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু। 1993 সালে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় দোষী সাব্যস্ত ইয়াকুব মেননের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার মহারাষ্ট্রের নাগপুর কারাগারে স্থানীয় সময় সকাল 7টার দিকে তার ফাঁসি কার্যকর করা হয় বলে জানায় কর্তৃপক্ষ। তার ফাঁসিতে স্বস্তি প্রকাশ করেছেন 2 দশক আগে মুম্বাইয়ে সিরিজ হামলায় নিহতদের স্বজনেরা। মেননের ফাঁসি কার্যকর করাকে কেন্দ্র করে মুম্বাই সহ ভারতের বিভিন্ন স্থানে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। ইয়াকুব মেমনের মৃত্যুদণ্ড ঠেকাতে বুধবার একাধিকবার সুপ্রিম কোর্টের শরণাপন্ন হন আসামি পক্ষের আইনজীবীরা। এদিন ভারতের সর্বোচ্চ আদালত, মহারাষ্ট্রের রাজ্যপাল বিদ্যাসাগর ও সর্বশেষ রাষ্ট্রপতি প্রণব মুখার্জিও মেমনের দ্বিতীয় দফা প্রাণ ভিক্ষার আবেদন নাকচ করে দেন। এ অবস্থায় প্রাণ ভিক্ষার পরিবর্তে সুপ্রিম কোর্টের কাছে ফাঁসি কার্যকর 14 দিন বিলম্বিত করার আবেদন জানান মেননের আইনজীবী আনন্দ গ্রোভার। তার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি এইচ.এল. দত্ত 3 বিচারপতির একটি বেঞ্চ গঠন করে দেন। কিন্তু বৃহস্পতিবার ভোর 5টার দিকে ফাঁসি পেছানোর শেষ আবেদনও খারিজ করে দেন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে গঠিত বেঞ্চ। এর আগ পর্যন্ত ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি নেওয়া থাকলেও আসামি পক্ষ আশাবাদী ছিল শেষ মুহূর্তে কিছু একটা হতে পারে। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 7টার দিকে মহারাষ্ট্রের নাগপুর কারাগারে মেমনের ফাঁসি কার্যকরের খবর জানায় ভারতীয় গণমাধ্যম। গত বছর মেমনের প্রাণ ভিক্ষার প্রথম আবেদন প্রত্যাখ্যান হওয়ার পর সুপ্রিম কোর্ট তাকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে বলে জানালেও আসামি পক্ষের আইনজীবীরা আদালতের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেন। এদিকে 2 দশকের বেশি সময় পর হলেও মুম্বাইয়ে সিরিজ হামলার বিচার পেয়ে আনন্দিত ওই ঘটনায় ভুক্তভোগীরা। হামলায় অভিযুক্ত বাকি আসামিদেরও বিচার দাবি করেন তারা। 1993 সালের বোমা হামলায় আমিও আহত হই। অনেকদিন পরে হলেও ওই হামলায় সহায়তাকারী একজনের ফাঁসি হলো। আমার জন্য এটি অত্যন্ত খুশির সংবাদ। ন্যায় বিচার হয়, আমরা সন্তুষ্ট। মেমন অনেক মানুষের জীবন কেড়ে নিয়েছে, তাই তার প্রতি সহানুভূতি জাগার কোনো কারণ নেই। আমি মনে করি আরো আগেই তার ফাঁসি হওয়া উচিত ছিল। লোগো কা গুনেগার হ্যায়। 1993 সালের মার্চে মুম্বাইয়ের বিভিন্ন স্থানে 13টি বোমা হামলায় 257 জন নিহত হয়। ওই ঘটনায় দোষী সাব্যস্ত করে 2007 সালে মেননের মৃত্যুদণ্ডের রায় দেন মুম্বাই আদালত। গত বছর তার পক্ষ থেকে প্রথমবারের মতো প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষার আবেদন করা হলেও তা নাকচ করে দেন প্রণব মুখার্জি। এই সন্ত্রাসী হামলার জন্য মোট 11 জনকে মৃত্যুদণ্ড দেয়া হলেও মেমনই একমাত্র আসামি যার প্রাণ ভিক্ষার আবেদন কখনোই গ্রহণ করা হয়নি। এই মামলার অপর 2 আসামি ইয়াকুব মেমনের ভাই টাইগার মেমন ও ভারতের আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিম। ওই হামলার পর থেকেই তারা পলাতক। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এপিজে আব্দুল কালামকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার জন্মস্থান তামিলনাড়ুর রামেশ্বরমে দাফন করা হয়েছে। এ সময় হাজারো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হন তিনি। শেষ আনুষ্ঠানিকতার আগে রামেশ্বরমের একটি মাঠে জাতীয় পতাকায় মোড়ানো এপিজে আব্দুল কালামের কফিনে স্যালুট দিয়ে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর তিনি কফিনের চারদিকে কয়েকবার প্রদক্ষিণ করেন। প্রধানমন্ত্রী ছাড়াও আব্দুল কালামের দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রী, বিরোধী দল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। এছাড়াও সাবেক রাষ্ট্রপতিকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ভারতীয় লোকসভার সদস্য, 3 বাহিনীর প্রধানরা ছাড়াও এ সময় রামেশ্বরমে উপস্থিত ছিলেন সর্বস্তরের মানুষ। গত সোমবার মেঘালয়ে শিলং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন ভারতের এই সাবেক রাষ্ট্রপতি। হাসপাতালে নেওয়ার পর নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 2002 থেকে 2007 সাল পর্যন্ত ভারতের 11তম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন এপিজে আব্দুল কালাম।
প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বিচ্ছিন্নতাবাদী কুর্দি বিদ্রোহীদের সাথে শান্তি আলোচনার সম্ভাবনা নাকচ করে দেওয়ার পর ইরাকের উত্তরাঞ্চলে অবস্থান নিয়ে থাকা পিকেকে যোদ্ধাদের উপর বিমান হামলা জোরদার করেছে তুরস্ক। আইএস বিরোধী কুর্দিদের উপর হামলাকে তুরস্কের কৌশলগত ভুল বলে মন্তব্য করেছেন ইরানি সেনাপ্রধান। এদিকে সিরিয়ার সরকারি বাহিনী হাসাকের দুটি অঞ্চল আইএস মুক্ত করেছে বলে জানিয়েছে গণমাধ্যম। ইরাকের উত্তরাঞ্চলীয় পার্বত্য এলাকা আমাদিয়া এখন প্রায় জনশূন্য। বিচ্ছিন্নতাবাদী কুর্দি বিদ্রোহী দমনের নামে গত রোববার থেকে এখানে বিমান হামলা শুরু করে তুরস্ক। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের সাথে শান্তি আলোচনা নয়। মঙ্গলবার তুর্কি প্রেসিডেন্টের এমন বক্তব্যের পর বুধবার রাত থেকে বিমান হামলার মাত্রা আরো বাড়িয়ে দেয় তুরস্ক। প্রাণ ভয়ে এখন এলাকাটি ছেড়ে পালাচ্ছে সাধারণ মানুষ। বিমান হামলার ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়েছে গ্রামের অর্ধেক মানুষ। ক্ষেতের সব ফসল নষ্ট হয়ে গেছে আমাদের। সারাক্ষণই উৎকণ্ঠায় দিন কাটছে। আমরা চাই তুরস্ক সরকার আর পিকেকে এ সমস্যার শান্তিপূর্ণ সমাধান করবে। আমার পাশের বাড়িতেই বোমা হামলা হয়েছে, এতে ক্ষতি হয়েছে আমার বাড়িও। এরকম চলতে থাকলে কোনো মানুষই থাকতে পারবে না এই গ্রামে। তুরস্কের পক্ষ থেকে সে দেশের কুর্দিদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হলেও ইরান কুর্দিদের গণ্য করছে আইএস বিরোধী শক্তি হিসেবে। কুর্দি বাহিনীর ওপর এ ধরনের হামলাকে তুরস্কের কৌশলগত ভুল বলে মন্তব্য করেছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল হাসান ফিরোজাবাদি। এদিকে নিউ ইয়র্কে নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে রাজনৈতিক উপায়ে এই সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। বিচ্ছিন্নতাবাদীদের দমনে তুরস্কের বিমান হামলার বিষয়ে দেশটির প্রেসিডেন্টের সাথে আলোচনা হয়েছে আমার। তুর্কি সেনা সদস্যদের উপর গত সপ্তাহে চালানো পিকেকের হামলার তীব্র নিন্দা জানাই আমরা। তবে আলোচনার টেবিলে রাজনৈতিক উপায়ে এ ধরনের সমস্যার সমাধান উচিত বলে মনে করে জাতিসংঘ। এদিকে সিরিয়ায় সরকারি বাহিনীর অভিযানে হাসাকে অঞ্চলের দুটি এলাকা আইএস মুক্ত হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। গত মাসে আইএসের হামলায় এই এলাকাটি ছেড়ে পিছু হটতে বাধ্য হয় সরকারি বাহিনী। হাসাকে এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি বাহিনীর সাথে চলা আইএসের সংঘর্ষে দুপক্ষের বহু সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। আদনান আহমেদ, সময় সংবাদ। ইয়েমেনে একটি মসজিদের বাইরে গাড়ি বোমা হামলায় 9 জন নিহত ও কমপক্ষে 6 জন আহত হয়েছে। ইয়েমেনের যুদ্ধবিধ্বস্ত রাজধানী সানার ইসমাইলি মসজিদে বুধবার এই হামলার ঘটনা ঘটে। হামলার পর হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গত 3 দিনে এটি দ্বিতীয় হামলা। হামলার দায়িত্ব এখনো কেউ স্বীকার করেনি, তবে ধারণা করা হচ্ছে জঙ্গি গোষ্ঠী আইএস এই হামলা চালিয়েছে। ইরানের সঙ্গে চুক্তির ফলে মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বে শান্তি প্রতিষ্ঠার পথ সুগম হবে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরা ফবা। অন্যদিকে পরমাণু চুক্তির ফলে ইরান আরও আগ্রাসী হয়ে উঠবে বলে আশঙ্কা মার্কিন রিপাবলিকান সিনেটরদের। এই প্রেক্ষাপটে চুক্তি সম্পাদন সত্ত্বেও ইরানকে যুদ্ধের হুমকি দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টন কার্টার। তবে ইরানের বক্তব্য, তারা কখনোই যুদ্ধ চায় না। এরই মধ্যে মার্কিন গণমাধ্যম ইউএস নিউজের একটি প্রতিবেদনে বলা হয়, ইরান নয়, মধ্যপ্রাচ্যে পারমাণবিক শক্তির প্রতিযোগিতা শুরু করে ইসরায়েল। ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে মার্কিন সিনেট ও প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির শুনানির পর অনুষ্ঠিত হল সিনেটের প্রতিরক্ষা কমিটির প্রশ্নোত্তর পর্ব। সেখানে 6 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের চুক্তি নিয়ে সিনেটরদের তীব্র বক্তব্যের মুখোমুখি হন প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টন কার্টার। সিনেটর জন ম্যাককেইন বলেন, এই পরমাণু চুক্তি মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বে ইরানের পারমাণবিক আধিপত্য অর্জনের প্রচেষ্টা বাস্তবায়ন করবে, যার মধ্য দিয়ে ইরান আরও আগ্রাসী হয়ে উঠবে। ইরান দীর্ঘদিন ধরে যা চাইছিল এই চুক্তির ফলে তা হাতে পেয়েছে তারা। এর ফলে তেহরানের স্বেচ্ছাচারিতার প্রতি সমর্থন দিয়েছে পশ্চিমা দেশগুলো। এখন পারমাণবিক ক্ষমতাধর দেশ হিসাবে মধ্যপ্রাচ্য ও বিশ্বের উপর আগ্রাসন চালানোর ক্ষমতা অর্জন করবে ইরান। তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেন, ইরানের পক্ষ থেকে কোনো আগ্রাসী আচরণের ইঙ্গিত পেলে যুক্তরাষ্ট্র হাত গুটিয়ে বসে থাকবে না। প্রয়োজনে তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার ব্যাপারে ওই চুক্তিতে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়নি বলেও মন্তব্য করেন তিনি। ইরানের বিরুদ্ধে প্রয়োজন হলেই সামরিক বাহিনী পাঠাবে পেন্টাগন। এতে কারো বাধা দেওয়ার শক্তি নেই। কাজে এই চুক্তির মধ্য দিয়ে ইরানকে বিশাল ক্ষমতার অধিকারী করে দেওয়া হয়েছে এমন কথা মনে করার কোনো কারণ নেই। শুনানিতে উপস্থিত ছিলেন মার্কিন সেনাপ্রধান জেনারেল ডেমসিও। তবে তার মতে এই চুক্তি হওয়ায় নিকট ভবিষ্যতে তেহরানের পারমাণবিক অস্ত্র বানানোর সম্ভাবনা অন্তত দূর হয়েছে।
মধ্যপ্রাচ্য নিয়ে এই পরমাণু অস্ত্র বিতর্ক ইরান নয় বরং ইসরায়েল শুরু করেছে বলে এক প্রতিবেদনে প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম ইউএস নিউজ। প্রতিবেদনে বলা হয়, ইরান পশ্চিমা বিশ্বের সঙ্গে পরমাণু চুক্তি করলেও ইসরায়েল পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এমন কোনো চুক্তি স্বাক্ষর করেনি। এদিকে ইরান বলছে কোনো যুদ্ধ চায় না বলেই এই চুক্তিতে স্বাক্ষর করেছে তারা। বুধবার তেহরান সফরে আসা ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরা ফবার সঙ্গে এক বৈঠকে এমন কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এই চুক্তির মধ্য দিয়ে আমাদের যুদ্ধবিরোধী নীতির পরিচয় পেয়েছে গোটা বিশ্ব। চুক্তি সই করার পরপরই মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে আঞ্চলিক সহযোগিতা প্রতিষ্ঠার জন্য কূটনৈতিক তৎপরতা শুরু করেছি আমরা। সবাই এক হয়ে কাজ করলে এ অঞ্চলের সন্ত্রাসবাদের মতো অভিন্ন সমস্যাগুলো সমাধানে সফলতা আসবে। বৈঠকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরা ফবা বলেন, পারমাণবিক চুক্তি ইরান ও পশ্চিমা বিশ্বে শান্তি ও সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। ইরান কেবলমাত্র শান্তিপূর্ণ কাজের জন্য পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে, এই শর্তে ইরানের বাজারে অর্থ লগ্নি করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। এই চুক্তি অনুযায়ী বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় পরস্পরের অংশীদার হয়েছি আমরা। এর অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে ইরান, আর আমরাও তাদের বাজারে বিনিয়োগ করে লাভবান হওয়ার সুযোগ পাব। ফবার সঙ্গে সাক্ষাতে পরমাণু চুক্তির বাস্তবায়নে আন্তরিকতার পরিচয় দিতে ফ্রান্সের প্রতি আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। ভারত মহাসাগর থেকে উদ্ধার হলো অজ্ঞাত বিমানের ধ্বংসাবশেষ। নিখোঁজ মালয়েশীয় বিমান MH370 অংশ বলে সন্দেহ। ইসরায়েল দখলকৃত পশ্চিম তীরে আরো 300 নতুন বসতি নির্মাণের চূড়ান্ত অনুমোদন দিয়েছে নেতানিয়াহু সরকার। উচ্চ আদালতের নির্দেশে অবৈধ ঘরবাড়ি উচ্ছেদে অভিযান শুরুর একদিন পরই এই ঘোষণা দেয়া হলো। ফিলিস্তিনের সঙ্গে সঙ্গে তেল আবিবের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। মঙ্গলবার আদালতের নির্দেশে রামাল্লার বেইতেল এলাকায় ইহুদি বসতিগুলো খালি করতে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। কিন্তু স্থানীয়দের বাধার মুখে উচ্ছেদ অভিযান চালাতে না পারায় তাদের উপর চড়াও হয় নিরাপত্তা সদস্যরা। এক পর্যায়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ইহুদি বসতি স্থাপনকারীরা। পরে এলাকাটি নিয়ন্ত্রণ নেওয়ার পর দুটি ভবন ধ্বংসের কাজ শুরু করে ইসরায়েলি বাহিনী। এর একদিন পরেই শিগগিরই আরো নতুন বসতি নির্মাণের ঘোষণা দেয় তেল আবিব। বুধবার ইসরায়েলি সরকারের পক্ষ থেকে জানানো হয়, আদালতের দায়িত্ব বিচার করা আর সরকারের কাজ নির্মাণ করা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে আলাপ আলোচনা করেই আরো 300 বসতি নির্মাণ পরিকল্পনায় অনুমোদন দেওয়া হয়েছে। 3 বছর আগে এইসব স্থাপনা নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আমরা আইন মেনেই ইসরায়েলের মাটিতে বাড়ি নির্মাণ করছি। পূর্ব জেরুজালেমে 413টি ভবন নির্মাণের পরিকল্পনাও অনুমোদন হয়েছে। এরই মধ্যে ইসরায়েলি সরকারের নিন্দা জানিয়ে এই সিদ্ধান্ত যুদ্ধাপরাধের শামিল বলে মন্তব্য করেছে ফিলিস্তিন। তেল আবিবের এই অপতৎপরতা মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLOর পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। বসতি নির্মাণের এই ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ ঘোষণা করেছে। ইসরায়েলের এই চরমপন্থী ডানপন্থী সরকারকে থামাতে বিশ্বের বৈধ সব সংগঠন ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতি আমাদের আহ্বান থাকবে। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন রুখতে আন্তর্জাতিক অপরাধ আদালতের দ্বারস্থ হব আমরা। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক আইন মোতাবেক এসব বসতি নির্মাণ অবৈধ। এটা মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে সমঝোতার ক্ষেত্রে বড় অন্তরায়। বসতি সম্প্রসারণ দুই রাষ্ট্র সমাধানকে হুমকির মধ্যে ফেলবে। ইসরায়েল আসলে এই সংকটের সমাধান চায় কিনা নতুন করে নির্মাণ পরিকল্পনা ঘোষণার পর তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এর আগে 2010 সালে পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে এই বসতি সম্প্রসারণকে কেন্দ্র করেই ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা ভেঙে পড়ে। মমতাজ মুস্তফা, সময় সংবাদ। তালেবানের শীর্ষ নেতা মোল্লা ওমরের মৃত্যুর খবর প্রকাশ হওয়ায় সংশয়ের মুখে পড়েছে আফগানিস্তান ও তালেবানের শান্তি আলোচনার প্রক্রিয়া। দেশটির রাজনীতি বিশ্লেষকদের মতে তালেবান জঙ্গি গোষ্ঠীর মধ্যে নেতৃত্বের অভাব ও বিভেদ তৈরি হওয়ার কারণে এই শান্তি আলোচনা বাধার মুখে পড়বে। এছাড়া তালেবানদের জন্য IS আগ্রাসন নতুন করে হুমকি হয়ে ওঠা এই আলোচনার পথে বাধা হবে বলেও মত তাদের।
1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত পাকিস্তান ও আফগানিস্তানের বিশাল অঞ্চল জুড়ে সন্ত্রাসী তৎপরতা চালানো প্রধান জঙ্গি সংগঠন তালেবানের শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব পালন করতেন মোল্লা ওমর। 9/11 সন্ত্রাসী হামলার অভিযোগে ইঙ্গো মার্কিন সামরিক বাহিনী আফগানিস্তানে আক্রমণ শুরু করলে আত্মগোপনে চলে যায় এই একচোখা নেতা। তাকে ধরিয়ে দিতে মার্কিন প্রশাসন $1 কোটি পুরস্কার ঘোষণা করলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে বিভিন্ন সময় তার মৃত্যুর খবর সংবাদ মাধ্যমের শিরোনাম হয়ে উঠে এলেও প্রতিবার তা অস্বীকার করেছে তালেবান। তবে বুধবার আফগানিস্তান সরকার এই জঙ্গি নেতাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করলে নতুন করে গুঞ্জন ওঠে। এই ঘটনার সত্যতা বিষয়ে আলোচনা করতে পাকিস্তান প্রশাসনের সঙ্গে আফগানিস্তান সরকারের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়েছে বলেও জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। আফগানিস্তানের গোয়েন্দা বিভাগের তথ্য মতে 2013 সালে করাচির এক হাসপাতালে মারা যান ওমর। হোয়াইট হাউসও এ বিষয়ে বিবৃতি দেয়। তবে তালেবান নিশ্চুপ থাকায় খবরের সত্যতা নিয়ে সংশয় তৈরি হয়েছে। মোল্লা ওমরের মৃত্যুর বিষয়ে আফগানিস্তান সরকার যে প্রতিবেদন প্রকাশ করেছে তা যথেষ্ট বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য। তবে এই প্রতিবেদনের বিষয়ে আমরা এখনই কোনো মন্তব্য করব না। আমরা মোল্লা ওমরের মৃত্যুর ব্যাপারে প্রকাশিত প্রতিবেদনটি আরও যাচাই করে দেখছি। পরবর্তীতে আরও বিশ্বাসযোগ্য কোনো তথ্য পেলে আমরা অবশ্যই গণমাধ্যমকে জানাবো। এই মৃত্যুর খবর প্রচারিত হওয়ার পরপরই সংশয়ের মুখে পড়েছে তালেবানের সঙ্গে আফগানিস্তান সরকারের শান্তি আলোচনা। এ বিষয়ে এক রাজনীতি বিশ্লেষক বলেন, মোল্লা ওমরের মৃত্যুর কারণে নেতৃত্বের অভাবে তালেবানদের মধ্যে বিভেদ তৈরি হবে, যা শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করবে। দীর্ঘ টানাপোড়েনের পর গত বছর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রতিশ্রুতি মোতাবেক এই শান্তি আলোচনার উদ্যোগ নেয় আশরাফ গানি। সব তালেবান নেতারা এই শান্তি আলোচনায় যোগ দিতে রাজি হবে না। বিশেষত তালেবানের নতুন যে জঙ্গি নেতারা মূল নেতাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা এখনো যুদ্ধকেই সমাধান বলে মনে করে। এর মধ্যে আইএস তালেবানদের জন্য হুমকি হয়ে ওঠায় শান্তি আলোচনার প্রক্রিয়া বাধার মুখে পড়বে। চলতি মাসে তালেবান জঙ্গিরা তাদের ওয়েবসাইটে ওমরের নামে দেয়া সর্বশেষ এক লিখিত বিবৃতিতে এ শান্তি আলোচনার সমর্থন দেয়। তবে এবার কোনো অডিও বা ভিডিও প্রকাশ না করায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়। সানজানা চৌধুরী, সময় সংবাদ। গত বছরের মার্চে 239 জন যাত্রী নিয়ে নিখোঁজ মালয়েশিয়া এয়ারলাইন্সের 370 বিমানটির সম্ভাব্য ধ্বংসাবশেষ মাদাগাস্কারের কাছে পশ্চিম ভারত মহাসাগর থেকে উদ্ধার করা হয়েছে। এটি সত্যি সেই ফ্লাইটটির কিনা তা তদন্ত করে দেখছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। বুধবার মাদাগাস্কারের পশ্চিমে অবস্থিত ফ্রান্স শাসিত রিইউনিয়ন দ্বীপের কোস্ট গার্ড সমুদ্র থেকে এই ধ্বংসাবশেষ উদ্ধার করে। প্রাথমিক তদন্তের পর ফ্রান্স বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, উদ্ধার হওয়া 9 ফুট লম্বা ও 3 ফুট পুরু ধ্বংসাবশেষটি বোয়িং 777 এর মতো বড় বিমানের এবং এটি দীর্ঘ সময় ধরে পানিতে ছিল। আরও তদন্তের জন্য মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল রিইউনিয়ন দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছে। গত বছরের মার্চে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে 239 জন যাত্রী নিয়ে নিখোঁজ হয় মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট 370। অস্ট্রেলিয়ার নেতৃত্বে বিভিন্ন দেশের যৌথ উদ্যোগে অনুসন্ধান চালানো হয় সমুদ্রের প্রায় 60,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। সৌদি আরবের কাছে $540 কোটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। লকহিড মার্টিনের তৈরি 600 প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে রিয়াদ আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে পেন্টাগন। বুধবার বিষয়টি নিশ্চিত করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র, এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র সৌদি আরবকে সহায়তা করার পাশাপাশি মার্কিন জাতীয় নিরাপত্তা জোরদার হবে বলে জানান তিনি। গত বছর বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র ক্রয়কারী দেশ হিসেবে পরিণত হয়েছে সৌদি আরব। মার্কিন অস্ত্র বাণিজ্য প্রতিবেদনে বলা হয়েছে, বেশিরভাগ অস্ত্রই যুক্তরাষ্ট্র থেকে কিনেছে তারা। গ্লোবাল ডিফেন্স ট্রেড রিপোর্ট অনুযায়ী অস্ত্র খাতে শুধু গেল বছরই $640 কোটি ব্যয় করেছে রিয়াদ। ওহাইওর সিনসিনাটিতে এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা। রে টেনসিং নামে এই পুলিশ কর্মকর্তার পকেটে থাকা ক্যামেরা ফুটেজ দেখে তাকে দোষী সাব্যস্ত করেছেন হ্যামিল্টন কাউন্টি প্রসিকিউটর। গত 10 জুলাই ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে স্যামুয়েল ডিউবোস নামের 43 বছর বয়সী কৃষ্ণাঙ্গকে মাথায় গুলি করে হত্যা করে স্থানীয় ট্রাফিক পুলিশ। এরপর পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় আত্মরক্ষার্থে গুলি করে তারা। তবে ভিডিওতে দেখা যায় নিরস্ত্র স্যামুয়েলকে গাড়ি থেকে টেনে বের করে এনে গুলি করে হত্যা করে রে টেনসিং। যুক্তরাষ্ট্রের কলোরাডোর সিনেমা হলে হামলাকারী জেমস হোমসের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে তার আত্মহত্যার প্রবণতা সম্পর্কে কিছুই জানতেন না তারা।
বুধবার গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে হোমসের মা দাবি করেছেন তার ছেলের মানসিক অসুস্থতার কথা গোপন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমনকি ছেলের আত্মহত্যার চেষ্টার কথাও পরিবারকে জানানো হয়নি বলে জানিয়েছেন তিনি। গেল 20 জুলাই কলোরাডোর একটি সিনেমা হলে হামলা করে 12 জনকে হত্যা করে জেমস হোমস। এই ঘটনায় আরো 70 জন আহত হয়েছেন। ইউক্রেনের আকাশসীমায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট MH17 ধ্বংস হবার ঘটনা তদন্তে নিরাপত্তা পরিষদের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। তবে চীন ওই ঘটনা তদন্তে একটি সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে নিরাপত্তা পরিষদের প্রতি। তদন্ত ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে পাশ না হওয়ায় হতাশা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে মালয়েশীয় জনগণ। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশন শুরু হয়। মালয়েশীয় বিমান সংস্থার ফ্লাইট MH17 এর নিহত যাত্রীদের স্মরণে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে এর পরপরই পরিষদের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিউজিল্যান্ডের প্রতিনিধি জেরার্ড ভ্যান বোয়েমেন বিমানটি বিধ্বস্তের ঘটনা তদন্তে একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের জন্য যুক্তরাষ্ট্রের আনা প্রস্তাব উত্থাপন করেন। নিরাপত্তা পরিষদের 15 সদস্যের মধ্যে 11 সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত থাকে চীন, ভেনেজুয়েলা ও অ্যাঙ্গোলা। তবে প্রস্তাবটিতে ভেটো দেয় রাশিয়া। খসড়া প্রস্তাবটিকে বালখিল্য বলে মন্তব্য করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রতিনিধি ভিতালি চুরকিন বলেন, অপরাধ ট্রাইব্যুনাল নয়, MH17 বিধ্বস্ত হওয়ার ঘটনায় রাশিয়া একটি স্বচ্ছ ও নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত চায়। ট্রাইব্যুনাল গঠনের নামে দুর্ঘটনাটিকে রাজনীতিকরণ করা হচ্ছে। 1 বছর আগে যে ঘটনা আন্তর্জাতিক নিরাপত্তা ও শান্তির জন্য হুমকি হয়নি, তা রাতারাতি কিভাবে হুমকি হয়ে যায় আমাদের মাথায় ঢুকছে না। আমরা এই প্রস্তাবের তীব্র নিন্দা জানাই। ভোটদানে বিরত থাকলেও ঘটনা তদন্ত ও উদ্ঘাটনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে চীন। জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি লিউ জিয়েই বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, একটি নিরপেক্ষ তদন্তে চীন সরকারের সবসময় সমর্থন থাকবে। মতপার্থক্য আর বিভাজন নিহতদের পরিবারগুলোকে কিছুই দিতে পারবে না। এ বিষয়ে আমাদের সবার এখন এক থাকতে হবে, যাতে প্রকৃত দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা যায়। এদিকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের খসড়া প্রস্তাব গৃহীত না হওয়ায় হতাশা প্রকাশ করেছে সাধারণ মালয়েশীয়রা। একটি পরাশক্তি ভেটো দেওয়ার মাধ্যমে প্রমাণ করেছে তাদের আড়াল করার মতো কিছু রয়েছে। নয়তো শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রকৃত সত্য উদ্ঘাটন করা তো তাদেরই দায়িত্ব। আমরা আর কিছুই চাই না, শুধু বিচার চাই। আমরা জানতে চাই কারা এই ভয়াবহ অপরাধের জন্য দায়ী। মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট MH17 বিমানটি গত বছরের 17 জুলাই নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে 283 যাত্রী ও 15 জন ক্রু নিয়ে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর যাচ্ছিল। পথে ইউক্রেনের আকাশে ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি বিধ্বস্ত হলে আরোহীদের সবাই মারা যায়। শুরু থেকেই যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব বলে আসছে, রাশিয়ার সরবরাহ করা মিসাইল ছুড়ে বিমানটি ভূপাতিত করেছে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীরা। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। সামরিক সরঞ্জাম সহ ইউক্রেনে আটক রাশিয়ার এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ এনেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। দেশটির জাতীয় নিরাপত্তা বিভাগের প্রধান সংবাদ মাধ্যমে কথা জানিয়েছেন। তিনি আরো জানান, রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের কাছে অস্ত্র পৌঁছে দিতেই সে ইউক্রেন প্রবেশ করে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। সম্প্রতি 37 বছর বয়সী রুশ মেজর ভ্লাদিমির স্টারকভকে বিচ্ছিন্নতাবাদীদের দখল করে রাখা পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক শহরের কাছের একটি তল্লাশি চৌকিতে আটক করা হয়। এদিকে গেল বছর ইউক্রেনের ক্রিমিয়ায় রুশ আগ্রাসনের পক্ষে মন্তব্য করার অভিযোগে জনপ্রিয় ফরাসি অভিনেতা জেরার্ড দেপার্দুকে ইউক্রেন ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে জাতীয় নিরাপত্তা বিভাগ। 2013 সালে জেরার্ড দেপার্দুকে নাগরিকত্ব প্রদান করে রাশিয়া সরকার। এডওয়ার্ড স্নোডেনকে ক্ষমা করে দেওয়ার আবেদন নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকার তার বিরুদ্ধে রাষ্ট্রীয় তথ্য চুরির অভিযোগ এনেছে এবং তারা মনে করেন স্নোডেনের সাজা হওয়া উচিত। এর আগে উই দ্য পিপল নামে নাগরিকদের একটি জোট স্নোডেনকে ক্ষমা করে দেওয়ার জন্য স্বাক্ষর অভিযান শুরু করে। স্নোডেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার একজন কর্মকর্তা ছিলেন এবং 2 বছর আগে তিনি যুক্তরাষ্ট্র সরকারের লাখ লাখ গোপন তথ্য ফাঁস করে দেন। এরপর থেকে রাশিয়ার আশ্রয়ে আছেন তিনি। বাজারে এসেছে মাইক্রোসফটের বহু প্রতীক্ষিত উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম। কোম্পানির শেষ অপারেটিং সিস্টেম আসার 3 বছর পর বুধবার আনুষ্ঠানিকভাবে এটি বাজারে ছাড়া হয়। মূলত ট্যাবলেট, স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপে ব্যবহারের জন্য নতুন উইন্ডোজ 10 এর নকশা করা হয়েছে।
আগের যে কোনো সংস্করণের চেয়ে দ্রুত, নিরাপদ ও ব্যবহারের ক্ষেত্রে সুবিধা নিয়ে এসেছে এই অপারেটিং সিস্টেম। ভালো রোজগার আর সুন্দর জীবনের আশায় প্রতিদিন ইউরো টানেল দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ফ্রান্স থেকে ব্রিটেনে অবৈধভাবে পাড়ি জমাচ্ছে অসংখ্য অভিবাসী। টানেলের ফরাসি প্রবেশমুখে এজন্য প্রতিদিন ভিড় করে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে আসা অবৈধ অভিবাসীরা। তাদের প্রধান লক্ষ্য ক্যালে টার্মিনালের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে ট্রাক বা ট্রেনে উঠে পড়া। এজন্য অভিবাসীরা গাড়ি ভাঙচুর সহ চালকদের মারধর করে বলে অভিযোগ উঠেছে। অভিবাসীদের চলাচল ঠেকাতে অতিরিক্ত 120 জন পুলিশ নিয়োগ করেছে ফ্রান্স সরকার। অন্যদিকে ব্রিটেন ক্যালে টার্মিনালের নিরাপত্তায় এর প্রবেশমুখে আরও 9 ফুট দীর্ঘ নিরাপত্তা বেষ্টনী তৈরির কথা জানায়। দুদেশের সরকারের টার্মিনালের নিরাপত্তায় এরই মধ্যে 1 কোটি ইউরো খরচ করেছে। গত 1 মাসে ক্যালে টার্মিনাল অতিক্রমের সময় প্রাণ হারায় অন্তত 9 জন অভিবাসী। পরস্পরকে দোষারোপ করার মধ্য দিয়ে ভেস্তে গেছে বলিভিয়া সরকারের সঙ্গে দেশটির সংখ্যালঘু পটুসি সম্প্রদায়ের মধ্যে চলা সমঝোতা আলোচনা। গেল সপ্তাহে পুলিশের সঙ্গে পটুসি আন্দোলনরতদের তীব্র সংঘর্ষের পর চলতি সপ্তাহের রোববার থেকে এই আলোচনা শুরু হয়। বলিভিয়ার পটুসি অধ্যুষিত দক্ষিণাঞ্চলে রাস্তাঘাট উন্নয়ন, হাসপাতাল, কলকারখানা ও বিমানবন্দরের মতো অবকাঠামো তৈরির পাশাপাশি 26 দফা পরিকল্পনা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই বিক্ষোভ করছিল সেখানকার নেতারা। আলোচনা ভেস্তে যাওয়ার পর তারা বলেন, অচিরেই সরকার পতনের জন্য বড় ধরনের আন্দোলনের ডাক দেবেন তারা। জিম্বাবুয়ের একটি সিংহ সিসিল হত্যার প্রতিবাদে বুধবার যুক্তরাষ্ট্রের মিনেসোটার ব্লুমিংটনে বিক্ষোভ করেছে শত শত মানুষ। এ সময় তারা ঘাতক মার্কিন দন্ত চিকিৎসক ওয়াল্টার পামারের বিচার দাবি করে। জিম্বাবুয়ের ওয়াঙ্গে জাতীয় উদ্যানের সবচেয়ে সুপরিচিত সিংহ 13 বছর বয়সী সিসিলকে 1 জুলাই নৃশংসভাবে হত্যা করে পালমার। তার বিরুদ্ধে আনা এই অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে উল্লেখ করে মিনেসোটা পুলিশ বলেছে, অভিযোগ প্রমাণিত হলে তাকে বিচারের মুখোমুখি করা হবে। এদিকে হত্যার দায় স্বীকার করলেও তা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে করা হয়েছে বলে দাবি করে পামার। 2006 সালে নিজ দেশে অবৈধভাবে কালো ভালুক শিকারের অভিযোগে পামারকে বিচারের মুখোমুখি হতে হয়। অভিযোগ রয়েছে, পামার নিজেকে পর্যটকের পরিচয় দিয়ে সিসিলকে অবৈধভাবে শিকারের জন্য 2 পার্ক কর্মকর্তাকে ঘুষ দিয়েছিল। অভিযুক্ত ওই 2 পার্ক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে জিম্বাবুয়ে কর্তৃপক্ষ। বোমা আতঙ্কের কারণে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমান জরুরি অবতরণ করেছে। বুধবার লাস ভেগাস থেকে লন্ডন যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় মন্ট্রিল বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। অবতরণের পর বিমান থেকে সব যাত্রীকে নিরাপদে বের করে নেওয়া হয়। V747 নামের বিমানটিতে 312 জন যাত্রী ছিল বলে জানা গেছে। তবে ব্রিটিশ এয়ারওয়েজ বোমা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেনি। এই ঘটনার তদন্ত করেছে রয়্যাল কানাডিয়ান ও মন্ট্রিল পুলিশ। পেরুতে সড়ক দুর্ঘটনায় 11 জন নিহত ও কমপক্ষে 40 জন আহত হয়েছে। পেরুর দক্ষিণ পূর্বাঞ্চলের কুচকো অঞ্চলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনার সাথে ধাক্কা লেগে 10 মিটার গভীর পানিতে পড়ে গেলে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বাসটিতে প্রায় 80 জন যাত্রী ছিল এবং তারা সবাই দেশটির স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নেওয়ার জন্য যাচ্ছিল। পেরুতে রাস্তাঘাটের শোচনীয় অবস্থা ও চালকের অদক্ষতার কারণে প্রায়ই এরকম সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। পৃথিবীর দিকে বড় ধরনের এক সৌরঝড় ছুটে আসছে বলে সতর্ক করে দিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। তাদের ধারণা, আগামী কয়েক ঘন্টা পরই আঘাত হানবে এই ঝড়। সৌরপৃষ্ঠে শক্তিশালী বিস্ফোরণের পর বিপুল পরিমাণ সৌরকণা সহ এই ঝড় আঘাত হানবে পৃথিবীতে। এই ঝড়ের ফলে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা এবং স্যাটেলাইট সংযোগ বিচ্ছিন্ন হতে পারে ও বিমান চলাচল ব্যাহত হবে বলেও জানান তারা। তবে এই ঝড়ে মানুষের কোনো ক্ষতি হয় না। এদিকে ব্রিটিশ বিজ্ঞানীরা সূর্যের চারপাশে মেরুপ্রভা বা অরোরা বোরিয়ালিস দেখতে পেয়েছেন, যার ফলে স্বাভাবিকের চেয়ে আরো বেশি লাল রং ধারণ করেছে সূর্য। মেক্সিকোর পোপোক্যাতেপেতেল আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হওয়ায় আশপাশের এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার হঠাৎ করেই উদ্গীরণ শুরু হওয়ার পর প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে বিষাক্ত গ্যাস ও ছাই ছড়িয়ে পড়ে। এই অবস্থায় আশপাশের 2 কিলোমিটার এলাকা খালি করে দেওয়ার পরামর্শ দিয়েছে জরুরি বিভাগ। তবে মেক্সিকো শহরের আন্তর্জাতিক বিমানবন্দরকে বিপদমুক্ত বলে ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সারাদিন বিমানবন্দরে নির্বিঘ্নে বিমান ওঠানামা করতে পেরেছে বলেও জানায় তারা। আগ্নেয়গিরিটি মেক্সিকো শহরের 70 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত।
বিশ্বের সবচেয়ে বড় স্যান্ডউইচ তৈরি করে ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে মেক্সিকো। 213 ফুট লম্বা সেই স্যান্ডউইচ 30 জন অভিজ্ঞ শেফ তৈরি করেছেন। এতে ব্যবহার করা হয়েছে প্রায় 1.5 টন মেয়োনিজ। এই স্যান্ডউইচ চেখে দেখতে প্রায় 3.5 লাখ মানুষ মেক্সিকো সিটির এলিসিয়া ভাললেগাসেতে জড়ো হন। আচ্ছা ভাবুন তো, একটা পানি ভর্তি বাক্সে ঢুকিয়ে তালা দিয়ে দেয়া হলো আপনাকে। কারো সাহায্য ছাড়া সেখান থেকে নিজে বের হওয়া কি সম্ভব? কিন্তু জাদুকরের কাছে সবই সম্ভব। তবে অসম্ভব নামের ম্যাজিক শোতে এমনই সব দুর্দান্ত জাদু দিয়ে দর্শকদের মুগ্ধ করলেন ব্রিটেনের দুঃসাহসী জাদুকররা। পানি ভর্তি বাক্সে গলায় শেকল বেঁধে তালা দিয়ে দেওয়া হলো জাদুকরকে। আর এভাবেই বাক্স থেকে বের হয়ে এলেন জাদুকর। চোখের ধাঁধা, মনের কথা বলতে পারা কিংবা মৃত্যুর মতো বিষয় নিয়ে জাদু দেখিয়ে দর্শকদের মন্ত্রমুগ্ধের মতো আটকে রাখলেন লন্ডনে জাদুকররা। অসম্ভব নামের এই শোতে যেসব জাদু দেখানো হয়েছে সাধারণ মানুষের কাছে তা অবিশ্বাস্যই মনে হবে। মৃত ব্যক্তি ওপর দিকে একাই চলে যাচ্ছেন কিংবা জাদুকর কোনো কিছু সাহায্য ছাড়াই ওপরে উঠছেন, এসব বিষয়ে শো চলার সময় নিশ্চয়ই দর্শকদের ভাবিয়েছে। সেই সাথে আলোর খেলা মঞ্চকে আরো রহস্যময় করে তোলে। যারা জাদু দেখতে আসছেন তারা অবাক হচ্ছেন, কারণ আমার ধারণা তাদের বেশিরভাগই এমন শো দেখেননি। লন্ডনে বহুদিন এমন শো হয়নি। জাদু জেনেও কিছুক্ষণের জন্য হলেও দর্শকদের কাছে সামনের ঘটনাগুলো সত্য বলে মনে হবে। জাদু মানেই কৌশল, কিন্তু কৌশলগুলো ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে। আর এখানেই জাদুকরের সফলতা। লন্ডনে গত 100 বছরের সবচেয়ে বড় এই জাদুর শো নোয়েল কাওয়ার্ড থিয়েটারে চলবে 29 আগস্ট পর্যন্ত। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ভারতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মুম্বাই সন্ত্রাসী হামলায় দোষী সাব্যস্ত ইয়াকুব মেমনের মৃত্যুদণ্ড কার্যকর, স্বস্তি প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা। ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি যোদ্ধাদের লক্ষ্য করে তুরস্কের বিমান হামলা জোরদার, একে কৌশলগত ভুল বলে উল্লেখ করেছে তেহরান। পশ্চিম তীরে আরো 300 বসতি নির্মাণ করতে ইসরায়েলের চূড়ান্ত অনুমোদন, ফিলিস্তিনের সঙ্গে সঙ্গে বিশ্ব সম্প্রদায়ের নিন্দা। এবং মোল্লা ওমরের মৃত্যুর খবর প্রকাশ হওয়ায় বাধার মুখে পড়বে আফগানিস্তান ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা, অভিমত বিশ্লেষকদের। এই ছিল আমাদের আন্তর্জাতিক সময়ের। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।